সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইওর ফিনান্স উইথ মহিম তানজিব অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। আমরা প্রতিটি অনুষ্ঠানে একটা করে বিষয় নির্ধারণ করি এবং সেই বিষয়ের উপর কিন্তু আমরা আলোচনা করে থাকি। আজকের এই অনুষ্ঠানের বিষয়টা হচ্ছে বাই টু লেট প্রপার্টি ইনভেস্টমেন্ট। এই বিষয়ে আমাদের সাথে কথা বলবেন একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার এবং এই কমিউনিটির পরিচিত মুখ আমাদের সবার প্রিয় মহিম তানজিব। মহিম তানজিব, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আসলে এনটিভি স্টুডিওতে আসার জন্য। আজকে আমাদের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে বাই টু লেট প্রপার্টি ইনভেস্টমেন্ট। তো এইটা বিষয়ে আসলে দর্শকরা অনেক কিছু জানতে চায়। তো আমি আপনাকে প্রথম যে প্রশ্নটা করব, আমি একদম সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি, যেহেতু আমরা আসলে সময় পাই না এতটা যে আমরা এত কথা বলবো। জাস্ট আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি যে প্রথম যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে বাই টু লেট মর্গেজ আসলে কি, এবং এটি রেসিডেন্সিয়াল যে মর্গেজ থেকে কিভাবে এটা আসলে আলাদা করা যায়। ধন্যবাদ রিনিতা, সেই সাথে দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শুরু করছি। তো আপনি ঠিকই বলেছেন যে বাই টু লেট এবং রেসিডেন্সিয়াল মর্গেজের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। মেইন পার্থক্য সেটা হচ্ছে বাই টু লেট মর্গেজ আর ডিজাইনড ফর পিপল হু ওয়ান্টস টু বাই প্রপার্টিজ টু রেন্ট আউট রাদার দ্যান লিভিং ইন দেমসেলভস। মানে তারা নিজে না থেকে এই মর্গেজ দিয়ে বাড়িটা কিনে উনি ভাড়া দিবেন। তো এইটাই হচ্ছে বাই টু লেট মর্গেজ। মেইন ডিফারেন্স যদি আমি বলতে হয় যে সাধারণত বাই টু লেট মর্গেজে ইন্টারেস্ট রেট একটু হাই থাকে রেসিডেন্সিয়াল মর্গেজ থেকে। আপনার হায়ার অ্যামাউন্ট অফ ডিপোজিট লাগতে পারে, এবং যে অ্যাফোর্ডেবিলিটিটা রেসিডেন্সিয়ালে আমরা গত পর্বে আলোচনা করেছি যে আপনার পার্সোনাল ইনকাম, পেজ দি ট্যাক্স ক্যালকুলেশন, এসব নিয়ে আমরা কথা বলেছি। বাই টু লেটে মূলত তারা অ্যাফোর্ডেবিলিটি অ্যাসেস করে ল্যান্ডাররা রেন্টাল ইনকামের উপর। তো রেন্টাল ইনকামটা যদি মর্গেজকে সাফিসিয়েন্টলি কভার করে, ওইটার উপর তারা বাই টু লেট মর্গেজ অ্যাফোর্ডেবিলিটিটা অ্যাসেস করে। আশা করি হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর আমরা পেলাম, কিন্তু অনেকগুলো দর্শক কিন্তু অপেক্ষা করছে আমাদের সাথে কথা বলার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের স্ক্রিনে একটি স্টুডিও নাম্বার আছে, আপনারা ইচ্ছা করলে সেই স্টুডিও নাম্বারে ফোন করে মহিম তানজিব ভাইয়ের সাথে কথা বলতে পারেন। আর এছাড়া ওখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনি তাকে SMS করতে পারেন, এবং সেই SMS এর উত্তরটা কিন্তু ভাইয়া নিজে দেবেন এই অনুষ্ঠানের পরে। তো চলে যাচ্ছে আরেকটি প্রশ্নে ভাইয়া, সেই প্রশ্ন আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, আমরা দর্শকের কলটা নিয়ে নেই। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি চৌধুরী মুরাদ, আমি তানজিব ভাইয়ের সাথে কথা বলতে চাই। আচ্ছা, বলুন, কথা বলুন। জি বলেন ভাই। তানজিব ভালো আছেন? একটু আগে বলছিলাম। জি, আসসালামু আলাইকুম মুরাদ ভাই। জি, ভালো আছেন? জি, আমি প্রথম কলার। জি জি, ভেরি গুড, ইউ গট ইন ফার্স্ট। আমি একটা বাই টু লেট প্রপার্টি কিনতে চাইছিলাম। জি, হয়েছে কি, প্রপার্টিটা 2 বছর থেকে খালি আছে। আচ্ছা, কিছু কাজ লাগবে। তখন আগে একটা বড় ফ্যামিলি ছিল। আচ্ছা, 8 জনের বড় একটা ফ্যামিলি ছিল 2 বছর আগে ভাড়া। আমার মালিক বলছে একটা, আমার রিলেটিভ মালিক। জি, এখানে আমাদের অনেক বেডরুম পালানো আছে, একটা সব কিছু। জি, তখন গত হালকা সার্ভে আসছিল। জি, তো সার্ভে বলছে যে এটা আগে এটা হেই জমা ছিল। তখন আমি বলছি যে না, এটা তো হেই জমা না, এটা তো আগে তো ফ্যামিলি ছিল, 2 বছর থেকে তো বাড়ি খালি আছে। জি, 2 বছর আগে তো বড় একটা হয়েছিল, এই যে বেডরুমে যে সবগুলো বাড়ি আছে। আচ্ছা, তখন আমি তো তাদেরকে বলছি যে এটা তো হেই জমা না। এখন তাদের কেমনি প্রুভ করবো যে হেই জমা না, আগে ফ্যামিলি ছিল, এটা সব সমাধান কি? আচ্ছা, সার্ভেয়ার বলছে যে এটা HMO ছিল আগে, না? এখন সে যেহেতু বলছে এটা HMO ছিল, তার কাছে সম্ভবত কোনো রেকর্ড আছে, কারণ ওইগুলা তো ধরেন কাউন্সিলে যদি একটা HMO রেজিস্টার থাকে, কোনো HMO রেজিস্টার ছিল না, তাহলে সে এটা কিভাবে বল? আপনি অবশ্যই চ্যালেঞ্জ করতে পারেন, এবং চ্যালেঞ্জ আচ্ছা, ফায়ার ডোর, ফায়ার অ্যালার্ম এগুলা ছিল মনে হয়, না?
না ফায়ার ডোর নাই, ফায়ার অ্যালার্ম নাই, কিছু নাই, নরমাল ডোর। ও তাহলে তো এইচএমও ফায়ার অ্যালার্ম অথবা ফায়ার ডোর ছাড়া এটা তো এইচএমও হবে না, তাহলে সে কিভাবে বললো? আমার মনে হয় আপনি যদি আপনার মর্গেজ অ্যাডভাইজারের সাথে কথা বলে ডাইরেক্ট একটা আপিল করান, আপিলের ডকুমেন্ট কি দিতে হবে তারাই বলে দিবে আপনাকে যে কি ইনফরমেশন। কারণ হতে পারে এখানে একটা বড় ফ্যামিলি ছিল, আপনি যেরকম বলেছেন, যদি ফায়ার অ্যালার্ম না থাকে, ফায়ার ডোর না থাকে, ওইটা তো এইচএমও হবেই না, কারণ এইচএমও লাইসেন্সই হবে না এখানে। তাহলে সে কিভাবে বললো? হ্যাঁ, এটা আপনি ওকে চ্যালেঞ্জ করতে পারেন অবশ্যই, আপনার অ্যাডভাইজারের সাথে কথা বলুন, তারাই আপনার ওই যে সার্ভেয়ারই বলে দিবে কি কি প্রমাণ চায় সে, সেই বলুক আপনাকে কি কি প্রমাণ হলে সে স্যাটিসফাইড হবে। আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমার মনে হয় মুরাদ ভাই এগুলো আপনি ওইটা প্রেজেন্ট করলে ওইটা আপনার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনাকে ধন্যবাদ। আর যারা ফোন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো একটি স্টুডিও নাম্বার আছে, সেই নাম্বার আপনারা ফোন করতে পারেন। আর এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে মহিম তানজিবের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন হচ্ছে আমরা চলে যাব আরেকটি প্রশ্নে, সেটা হচ্ছে যে বাই টু লেট প্রপার্টির ক্ষেত্রে আসলে ডিপোজিট যেটা, সেটা কত শতাংশ লাগতে পারে, এই বিষয়ে যদি বলতেন। হ্যাঁ, তো এই যেরকম বলছিলাম আগে, রেসিডেন্সিয়াল যখন যেটা আপনি থাকার জন্য কিনবেন নিজে, সেখানে ডিপোজিটের পরিমাণটা অল্প দিলে হয়ে যায় যদি আপনি রেস্ট অফ দ্য মর্গেজ যদি আপনি, হ্যাঁ, পার্সোনাল প্রপার্টি আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন। কিন্তু বাই টু লেটে এই যে আগে বললাম যে হায়ার ডিপোজিটটা সাধারণত 25% বা কোনো ক্ষেত্রে ল্যান্ডার দেখা যায় যে যদি এক্সপিরিয়েন্স ল্যান্ডলর্ড হয় তাদের ক্ষেত্রে 20%ও হয়ে যায়। আবার কেউ আমি এরকমও দেখেছি যে 15% ডিপোজিটেও কিন্তু বাই টু লেট মর্গেজ করা যায়। ঠিক আছে, তো you need higher amount of deposit between 15 to 25% typically. For normal buy to let investors 25%, but for experienced investors 20 to 15% is sufficient. আর এই ক্ষেত্রে কি যে যারা প্রথমবারের ক্রেতা তারা কি বাই টু লেট প্রপার্টি করতে পারবেন কিনা? খুবই সুন্দর প্রশ্ন। অনেকেরই ধারণা যে ফার্স্ট টাইম বায়াররা মনে হয় বাই টু লেট ইনভেস্টমেন্ট করতে পারবে না। যেমন আমাদের বিশেষ করে আমাদের এশিয়ান ফ্যামিলিগুলোতে অনেকেই আছে, বা অন্যান্য কালচারাল ফ্যামিলিগুলোতে থাকতে পারে এরকম, যে ছেলে মেয়ে প্যারেন্টসদের সাথে থাকে, কিন্তু তাদের অনেক হয়তো সেভিংস আছে, তারা একটা ইনভেস্ট করতে চায়। এখন কি উপায়, তারা প্রপার্টি কি কিনতে পারবে না? আনসার ইজ ইয়েস, ফার্স্ট টাইম বায়ার ক্যান অলসো বাই ইনভেস্টমেন্ট প্রপার্টিজ। এবং এটা অনেকেই এটা মানে মনে করেন যে হয়তো কিনা যাবে না। হাওয়েভার কিনা যাবে, কিন্তু এটা একটু চ্যালেঞ্জিংই হয়, কারণ সব ল্যান্ডার যেহেতু ফার্স্ট টাইম বায়ারদের কোনো এক্সপিরিয়েন্স নাই প্রপার্টি কীভাবে তারা হ্যান্ডলিং করবেন বা মেনটেন করবেন, এই জন্য অনেক ল্যান্ডার কিন্তু ফার্স্ট টাইম বায়ারদেরকে ইনভেস্টমেন্ট মর্গেজ দেয় না, বাই টু লেট মর্গেজ দেয় না। কিন্তু দেয়ার আর সাম ল্যান্ডার্স, ইভেন দো ইজ চ্যালেঞ্জিং, এটা পসিবল আছে যে ফার্স্ট টাইম বায়াররা আপনার ইনভেস্ট করতে পারবে এবং বাই টু লেট প্রপার্টি কিনতে পারবে। ইন্টারেস্ট রেট একটু ফার্স্ট টাইম বায়ার, যেহেতু লেন্ডারের সংখ্যা সীমিত, ইন্টারেস্ট রেট একটু হায়ার হতে পারে, রেন্টাল স্ট্রেস রেট একটু হায়ার হতে পারে, ল্যান্ডারের পরিমাণ কম থাকতে পারে। যেমন মনে করেন এখন যদি 300টা ল্যান্ডার থাকে আউট দেয়ার, হয়তো সবাই মর্গেজ দিবে না ফার্স্ট টাইম বায়ারকে বাই টু লেট প্রপার্টি কেনার জন্য, বাট ল্যান্ডার্স আর আউট দেয়ার and first time buyers can buy to let properties. আপনি যে একটা কথা বললেন রেন্টাল স্ট্রেস, আসলে সেই রেন্টাল স্ট্রেস একটা স্ট্রেস আছে, এটা কি এবং এটা আসলে কিভাবে আসলে মর্গেজের পরিমাণের উপর প্রভাব ফেলে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আগে যেরকম বলছিলাম যে আপনার বাই টু লেট মর্গেজে অ্যাফোর্ডেবিলিটিটা তারা অ্যাসেস করে রেন্টাল ইনকামের উপরে। ঠিক আছে, এখন রেন্টাল ইনকামের উপরে যেহেতু তারা অ্যাসেস করে, রেন্টাল ইনকামটাই তারা ভালোভাবে খতিয়ে দেখবে। এখন স্ট্রেস রেটটা হচ্ছে একটা রেট হায়ার দেন যে আপনার যে মর্গেজ ইন্টারেস্ট রেট, এটার উপরে একটা, যেমন মনে করেন ইন্টারেস্ট রেট যদি নর্মাল ইন্টারেস্ট রেট বাই টু লেট যদি 3-4% হয়, স্ট্রেস রেট হতে পারে 5-6%। ঠিক আছে, এখন 5-6% রেট ধরে আপনার যত মর্গেজ পেমেন্ট হতে পারে মান্থলি, সেই মান্থলি মর্গেজ পেমেন্টের 125 to 145% অ্যাবাভ রেন্টাল ইনকামটা থাকতে হবে। এটা যদি 125 to 145%-এর মধ্যে থাকে,
আপনার 5 to 6% ইন্টারেস্ট রেট ধরে, ওইটাই হচ্ছে রেন্টাল স্ট্রেস রেট। ওকে, সো এই ব্যাপারে আর কি, যখন আমাদের দর্শকরা যখন তারা বাই টু লেট প্রপার্টি কিনতে যাবেন, ওনাদের মর্গেজ অ্যাডভাইজারের সাথে অবশ্যই ব্যাপারটা নিয়ে কথা বলবেন, বা অ্যাডভাইজার এটা এক্সপ্লেন করার কথা ওনাদেরকে। আচ্ছা, এই যে বাই টু লেট প্রপার্টি, এটা আসলে নিজের নামে নেওয়া ভালো নাকি যারা লিমিটেড কোম্পানি করবে সেই নামে নেওয়াটা ভালো? আর কি আপনার প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে, কারণ যেহেতু আমরা দর্শকদের জন্যই কিন্তু আপনার সাথে কথা বলছি, এবং এই প্রশ্নগুলোর উত্তর জানার পর যদি আমাদের দর্শকদের উপকার হয়, সেটাই কিন্তু আমাদের আসলে মূল লক্ষ্য। এবং প্রফেশনাল অ্যাডভাইজার হিসাবে অ্যাডভাইজাররা কিন্তু এই প্রশ্নটা সবসময়ই পেয়ে থাকেন আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের কাছ থেকে, যে আমরা বাই টু লেট প্রপার্টি কি আমাদের পার্সোনাল নামে কিনবো নাকি লিমিটেড কোম্পানির নামে কিনবো। আগে কিন্তু সবাই পার্সোনাল নামেই কিনতো বাই টু লেট। লিমিটেড কোম্পানির যে সিস্টেম, এই প্রথাটা খুব বেশি একটা পপুলার ছিল না। রিসেন্টলি যখন আমি বলছি ধরেন অ্যারাউন্ড 2020, এই সময়ের মধ্যে রেন্টালের যে আপনার ট্যাক্স যে ক্যালকুলেশন, যে ট্যাক্সেশনের যে রুলগুলো, ওইগুলো চেঞ্জ হয়ে গেছে এখন। এই কারণে লোকজন যে দেখা যাচ্ছে যে আমাদের অনেক ক্লায়েন্টই আছেন যে তারা পার্সোনাল নামে না কিনে ওনারা বাই টু লেট কিনছেন প্রপার্টি ওনাদের লিমিটেড কোম্পানির নামে। নাও হুইচ ইজ বেটার, কোনটা বেটার হবে আমাদের ক্লায়েন্টের জন্য বা দর্শকদের জন্য, সেটা নির্ভর করে তাদের অবস্থার উপর। আমি ছোট একটা উদাহরণ দিয়ে এটা এভাবে বোঝাতে পারি হয়তো, যে পার্সোনাল নামে যদি আর কেউ প্রপার্টি কিনে, এটার ট্যাক্সেশন অনেক সিম্পল। ওইখানে কোনো এক্সট্রা, যেহেতু কোনো কোম্পানি করতে হয় না, এক্সট্রা কোনো খরচ নেই, ওনার ইনকাম আসবে, উনি ট্যাক্স দিবে। লিমিটেড কোম্পানি হাউএভার, আপনার যেহেতু এটা কোম্পানি একটা মেনটেন করার একটা খরচ আছে, তো এটা মাথায় রাখতে হবে। আমার মানে এক্সপিরিয়েন্স থেকে আমি এটা দেখেছি যে সমস্ত ক্লায়েন্টরা যারা মাল্টিপল প্রপার্টি ধরেন ইনভেস্টমেন্ট করতে চান, হয়তো তাদের ইচ্ছা আছে যে নেক্সট 5-10 ইয়ার্সে আমি 5টা 10টা 20টা, অনেকেরা থাকে না এরকম অ্যাম্বিশন, আই উইল কিপ বাইং প্রপার্টিজ। তাদের ক্ষেত্রে দেখেছি আমি তারা রেন্টাল প্রপার্টি কেনার জন্য লিমিটেড কোম্পানি করেই করছেন আজকাল। বাট যদি কেউ অ্যাক্সিডেন্টাল ল্যান্ডলর্ড হয়ে যায়, মনে করেন হয়তো উনি কোনো একটা প্রয়োজনে একটা বাই টু লেট কিনবেন, দে ডোন্ট লাইক হ্যাভিং এ বিগ পোর্টফোলিও, ঠিক আছে। এখন যদি একটা প্রপার্টি হয়, তাহলে দেখেছি আমি আমার অভিজ্ঞতায় যে তারা এই পার্সোনাল নামে কিনছেন। বাট আলটিমেটলি ডিপেন্ডস অন ইয়োর পার্সোনাল প্রেফারেন্স এবং আপনার কি প্ল্যানটা কি, বিজনেস প্ল্যানটা কি, এটার উপরে নির্ভর করবে। অনেকে মনে করেন যে তার একটা পার্সোনাল প্রপার্টি কেনা থাকলে দ্বিতীয় যে প্রপার্টি উনি কিনবেন বাই টু লেট প্রপার্টি, এটাতে আসলে কি প্রভাব ফেলে বা এটাতে কোনো সুবিধা কি পাওয়া যায় কিনা? মানে যদি একটা প্রপার্টি থাকে বাই টু লেট এবং যদি আরেকটা কিনতে চান, না একটা প্রপার্টি বাই টু লেট না, একটা প্রপার্টি সে ব্যক্তিগতভাবে কিনেছে। আচ্ছা, মানে অনেকে চিন্তা করে যে আমি বাই টু লেট যে প্রপার্টি করব সেটা আমার লিমিটেড কোম্পানির নামে করব, তো আমার যেহেতু একটা বাড়ি আছে, সেহেতু আরেকটা বাই টু লেট প্রপার্টি কেনার ক্ষেত্রে কি আমি সুবিধা পেতে পারি কিনা? না, সুবিধার আসলে এই যে বললাম যে এটা আপনার ডিপেন্ড করে পার্সোনাল ট্যাক্স ব্র্যাকেটে, কোন ট্যাক্স ব্র্যাকেটে ওনারা আছেন, ওনারা কি বেসিক রেট ট্যাক্স পায় নাকি হায়ার রেট ট্যাক্স পায়, এটার উপরে, এই সমস্ত বিষয়ের উপরে ডিপেন্ড করবে। ট্যাক্সেশনের ছাড়া আর আলাদা কোনো মানে এরকম কোনো মানে যেমন আমাদের ফার্স্ট টাইম বায়ারদের জন্য স্কিম আছে, এইরকম বাই টু লেট ইনভেস্টারদের জন্য এরকম কোনো স্কিম কিন্তু নাই। ট্যাক্সেশনের যে কথাটা, সুবিধার যে কথাটা আমরা বলি সাধারণত বাই টু লেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, বা যারা এক্সপার্টরা বলে থাকেন, তারা সাধারণত এই ট্যাক্সেশনের ব্যাপারটাই মূলত মাথায় রেখে কথাগুলো বলেন আর কি। চমৎকার। আচ্ছা, যে বর্তমানে রেন্টাল প্রপার্টি রাখলে ট্যাক্স ইস্যু কি আসে এবং বিশেষ করে সাম্প্রতিক যে পরিবর্তনগুলো, সেইটা বিষয়ে যদি আমাদের কিছু জানাতেন। হ্যাঁ, তো এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি কিছুটা আসলে টাচ করে ফেলেছি আপনার পূর্ববর্তী প্রশ্নে। আমি যেরকম বলছিলাম 2020 সাল থেকে কিন্তু রেন্টাল ক্যালকুলেশন বা রেন্টালের যে সিস্টেমটা, যে ট্যাক্সেশনের যে সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে মনে করেন যারা রেন্টাল প্রপার্টি ল্যান্ডলর্ড যারা ছিলেন, তারা কিন্তু ট্যাক্স যে ইন্টারেস্ট রেট পেমেন্ট করতেন তারা মর্গেজে,
ওইটা কিন্তু ট্যাক্স ডিডাক্টেবল ছিল পুরোটাই। মনে করেন আপনার একটা বাই টু লেট প্রপার্টি আছে, এটাতে মর্গেজ আছে, মনে করেন ইউ পে £1000 পার মান্থ, এটা ইন্টারেস্ট আপনার, ঠিক আছে? ওই ইন্টারেস্টটা আপনার ইয়ারলি ইনকাম থেকে, রেন্টাল ইনকাম থেকে আগে ডিডাক্ট করা যেত পুরোটাই। 2020 সালের পরে ওইটা আর এই আপনার তৎকালীন সরকার এটার আইন করে গিয়েছিল যে ওইটা আর ডিডাক্ট করা যায় না। তারা শুধু একটা 20% আপনার এই ট্যাক্স ক্রেডিট দেয়, ঠিক আছে, ডিপেন্ডিং অন ইউর ট্যাক্স ব্র্যাকেট, ওয়েদার ইউ আর এ বেসিক রেট ট্যাক্স পেয়ার ওর হায়ার রেট ট্যাক্স পেয়ার। তো ওইটাই শুধু ডিডাক্ট করা যায়, পুরোটা ডিডাক্ট করা যায় না। এই জন্য আপনার তো এই জিনিসটা আর কি পার্সোনাল নামে যাদের প্রপার্টি আছে তাদের কিন্তু ট্যাক্সেশনটা পড়বে তাদের পার্সোনাল ট্যাক্স ব্র্যাকেটের উপর। এখন কেউ যদি হায়ার রেট ট্যাক্স পেয়ার হয় তাদের কিন্তু এই যে পুরা রেন্টাল ইনকামের উপরে হায়ার রেট ট্যাক্স দিতে হবে। তো এটা অনেক মানে ইনকনভিনিয়েন্ট হয়ে গেছে আমাদের যারা বাই টু লেট ইনভেস্টর আছেন, যাদের অনেকেই আমার ক্লায়েন্টের মধ্যে অনেকেই আছে 10টা 20টা আরও বেশি প্রপার্টি আছে পার্সোনাল নামে, ওনারা একটু মানে অনেকের সমস্যাই আছেন বলা যায়। রেন্টাল ইনকামের ব্যাপারটা লিমিটেড কোম্পানিতে আসলে ডিফারেন্টটা কিভাবে, আপনার ওই যে পার্সোনাল ট্যাক্সেশন ওইটা রেন্টাল ইনকামে কিন্তু এফেক্ট করে না। যেটা হয় লিমিটেড কোম্পানিতে আপনাকে এজ এ লিমিটেড কোম্পানির যে অপারেটর আপনাকে কর্পোরেশন ট্যাক্স দিতে হবে। তো কর্পোরেশন ট্যাক্সটা যেরকম যখন থাকে ওই অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে, পার্সোনাল ইনকামের উপরে ওইটা এফেক্ট করে না। হাউএভার আপনার যে আফটার পেইং অল দ্য ট্যাক্সেস অ্যান্ড অল দ্য এক্সপেন্সেস যে প্রফিটটা থাকে কোম্পানিতে, ওই প্রফিটটা যদি কোম্পানির যে ডাইরেক্টর বা শেয়ার হোল্ডার ওনারা যদি উইথড্র করতে চান এজ দেয়ার ইনকাম, ওইখানে কিন্তু ডিভিডেন্ড ট্যাক্স দিতে হয়। তো ওই ব্যাপারটা মূলত ট্যাক্সেশনের ব্যাপারটা এইভাবেই মানে এখন ইম্প্যাক্ট করে যারা ল্যান্ডলর্ড আছেন বা যারা ক্রেতা আছেন। তো এই সমস্ত ব্যাপার নিয়ে আমি আমাদের দর্শকদের বলবো যে আপনারা প্রপার্টি কিনবার আগে আপনাদের স্ট্র্যাটেজিটা আগে ঠিক করে নেবেন, আপনাদের ফিউচার প্ল্যান কি ঠিক করে নেবেন এবং আপনাদের অ্যাডভাইজারদের সাথে অথবা আপনাদের অ্যাকাউন্টেন্টের সাথে বিস্তারিতভাবে আলোচনা করে নেবেন। তখন আপনাদের এখন যে বললাম যে অনেকে 10টা 20টা প্রপার্টি পার্সোনাল নিয়ে নামে নিয়ে কিন্তু অনেক সমস্যায় আছেন, ওনাদেরকে অনেক বেশি ট্যাক্স দিতে হচ্ছে, এই সমস্যাটা যাতে ওনাদের না হয় আর কি আমাদের দর্শকদের। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু মহিম তানজিব অনুষ্ঠানটি দেখছেন ইওর ফাইন্যান্স উইথ, আর এখানে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি প্রপার্টি বিষয়ক বিভিন্ন অ্যাডভাইস আপনাদেরকে দেওয়ার জন্য। এই বিষয়ে কিন্তু কথা বলেন আমাদের মহিব ভাই আপনাদের সাথে। তো যারা বাই টু লেট প্রপার্টি আসলে ক্রয় করতে চান তারা আসলে আমাদের অনুষ্ঠানটা দেখতে পারেন। আর এছাড়াও যদি আপনারা মহিম তানজিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এছাড়াও আমাদের সরাসরি কিন্তু ফোন করতে পারেন, স্টুডিও নাম্বার স্ক্রিনে দেখানো একটা স্টুডিও নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করে সরাসরি কিন্তু আপনারা মহিম ভাইয়ের সাথে কথা বলতে পারেন। আবারও যাচ্ছি ভাই আপনার কাছে, অনেকগুলো প্রশ্ন করলাম, আরেকটা প্রশ্ন না করলে না, সেটা হচ্ছে যে আসলে কোন কোন প্রপার্টিগুলো আপনার মনে হয় যে বাই টু লেটের জন্য উপযুক্ত? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যারা নতুন ল্যান্ডলর্ড যারা হচ্ছেন বা হবেন তারা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো ওভারলুক করেন, ঠিক আছে? রেন্টাল প্রপার্টি কিনবার আগে একটা কথা আছে যে ইউ মেক মানি ইন প্রপার্টিজ ওয়েন ইউ বাই নট সেল। সো তার মানেটা হচ্ছে কি, আপনাকে প্রপার্টিটা দেখে শুনে বুঝে কিনতে হবে। এখন যে প্রপার্টিটা আপনি কিনবেন এখন হঠাৎ মানে চিপে পেয়ে গেলাম আর কিনে ফেলাম, এটা তো হবে না। আপনার যদি মানে ইচ্ছা থাকে যে এটা হোল্ড করার অনেক দিন, তাহলে এমন জায়গায় কিনতে হবে যেখানে রেন্টাল ডিমান্ডটা আছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে বড় বড় শহরগুলোতে, লন্ডনে যেরকম বা অন্যান্য বড় শহরে রেন্টাল ডিমান্ড কিন্তু অনেক হাই এবং রেন্টাল ইনকামও হাই, ঠিক আছে? প্রপার্টির প্রাইসও অবশ্য হাই, কিন্তু রেন্টাল ডিমান্ড হাই। সুতরাং এখানে কিনলে প্রপার্টি ইটস এ গুড ইনভেস্টমেন্ট, রাইট? তো এইরকম জায়গায় যেখানে রেন্টাল ডিমান্ড আছে, যেমন মনে করেন ইউনিভার্সিটি যদি থাকে, ওইখানে যদি আপনার হাব থাকে, এমপ্লয়মেন্টের হাব, যেমন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা অফিসেস, মানে রেন্টের জন্য এনাফ, হ্যাঁ, এইটা ডিমান্ডটা হাই থাকতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আপনার টার্গেট টেনেন্টরা কি? আপনি এখন সবার তো সব ধরনের টেনেন্ট টার্গেট থাকে না, কেউ কেউ হয়তো প্রফেশনালদেরকে লেট দিতে তারা মানে পছন্দ করে, কেউ কেউ হয়তো স্টুডেন্ট লেট, কেউ কেউ হয়তো আছে এমনও আছে যে তারা প্রপার্টি কিনেই শুধু কাউন্সিলর টেনেন্টকে লেট করার জন্য। তো ওইটা আপনার স্ট্র্যাটেজিটা অনুযায়ী আপনি ওইটাকে
এই ধরনের প্রপার্টি ওই সমস্ত এলাকায় কিনতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়েল টু অ্যাভয়েড প্রপার্টিজ, যে আপনারা যাতে মানে খুব হাই মেনটেন্যান্স প্রপার্টি যাতে কিনেন, আপনি যদি এক্সপিরিয়েন্স ল্যান্ডলর্ড না হন বা এক্সপিরিয়েন্স প্রপার্টি মেনটেন্যান্স পারসন না হন, অনেকে আমি দেখেছি যে একটা প্রপার্টি কিনে ফেললেন, ওইটার মেনটেন্যান্স অনেক হাই, অনেক কিছু আছে, অনেক বড় গার্ডেন বা অনেক কিছু মেনটেন করতে হয়। এখন ওনাদের আবার এই সময় বা এই যে সামর্থ্য নাই যে এইগুলা মেনটেন করার, তখন প্রপার্টিটা হয় কি ওটা মানে ডিভ্যালু হতে থাকে। একটা জিনিস তো রক্ষণাবেক্ষণ না করলে ওইটার ভ্যালুটা থাকে না, তাই না? তো প্রপার্টির ক্ষেত্রে এরকম। সো এই সমস্ত বিষয়গুলো যদি মাথায় রেখে আমাদের দর্শকরা যদি যখন ওনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন বা ইনভেস্ট করতে যাবেন প্রপার্টিতে, যদি মাথায় রেখে ভালোভাবে রিসার্চ করে প্রপার্টিগুলো কিনেন, আমার মনে হয় ওনাদের উপকার হবে। ওকে, অনেক অনেক ধন্যবাদ, খুব চমৎকারভাবে আপনি বললেন। আরেকটি বিষয় আছে যেটা হচ্ছে ইন্টারেস্ট অনলি আর রিপেমেন্ট বাই টু লেটের মধ্যে একটা পার্থক্য আছে, আসলে সেই পার্থক্যটা আসলে কি? হ্যাঁ, তো ইন্টারেস্ট অনলি আর রিপেমেন্ট আসলে নামেই তার পরিচয়। ইন্টারেস্ট অনলি, কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুব পপুলার, অনেকেই করেন। ইন্টারেস্ট অনলি মর্গেজটা হচ্ছে যে আপনি ইন্টারেস্টটাই দিবেন। মনে করেন আপনি বড় করেছেন ব্যাংকের কাছ থেকে 200,000 একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কেনার জন্য। এখন মর্গেজটা যদি ইন্টারেস্ট অনলি হয়, তার মানে আপনি ইন্টারেস্টটাই দিচ্ছেন, শুধু ক্যাপিটালটা 200,000 ওই ঠিক মানে জায়গায় থাকলো। মনে করেন আপনি যদি 200,000 নেন 25 ইয়ার্স ইন্টারেস্ট অনলি, আপনি দেখা যাচ্ছে যে প্রতি মাসে আপনি ইন্টারেস্টই দিয়ে যাচ্ছেন। 25 বছর পরে আপনাকে এই 200,000 যেভাবেই হোক আপনাকে দিতে হবে ফেরত ব্যাংকে। নাও এখন উপায় কি? মানে ঘাবড়াবার কোনো কারণ নেই, কারণ ওই 25 বছর পরে যেহেতু এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি, ল্যান্ডাররা ওইটা আপনাকে রিফাইন্যান্স করতে দিবে, অন্য ল্যান্ডারের কাছে যেতে পারেন, এক্সিস্টিং ল্যান্ডারের কাছে আপনি থাকতে পারেন, অথবা আপনার প্রপার্টির দামও তো বাড়বে 20-25 বছর পরে, তাই না? সুতরাং এটা রিফাইন্যান্স করা কোনো ব্যাপার না জেনারেলি স্পিকিং। তো এটা হচ্ছে ইন্টারেস্ট অনলি। রিপেমেন্টটা হচ্ছে আপনার ইন্টারেস্টও দিবেন আবার ক্যাপিটালের একটা অংশ দিবেন, ঠিক আছে? তো তার মানে হচ্ছে যে আপনার রিপেমেন্ট মর্গেজটা অ্যামাউন্টটা পার মান্থ হাই হবে ইন্টারেস্ট অনলি থেকে, ঠিক আছে? এই জন্য বিকজ অফ দ্যাট রিজন, যেহেতু আপনার রিপেমেন্ট মর্গেজ হলে আপনার অধিক পরিমাণে আপনাকে মান্থলি পেমেন্ট করতে হচ্ছে ল্যান্ডারকে, তার মানে আপনার একটা ক্যাশ ফ্লোর প্রবলেম হতে পারে, কারণ বেশিরভাগ যে রেন্টাল ইনকাম আপনার এসেছে ওইটা ল্যান্ডারকে দিয়ে মানে হয়ে গেল আপনার। এই ব্যাপারটা মাথায় রেখে এক্সপেরিয়েন্স ল্যান্ডলর্ডরা। আমাদের একটা কলার আছে, তার সাথে একটু কথা বলি। সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছি একটা ব্রেকে। ব্রেকের পরে অনেকেই কল করছেন, আমরা ব্রেকের পরে সেই কলটা আমরা অ্যাটেন্ড করব। আপনারা দেখছেন ইউর ফিনান্স উইথ মহিম তানজিব অনুষ্ঠান। চলে যাচ্ছি একটা ব্রেকে, ফিরছি একটু পরেই, কোথাও যাবেন না, থাকুন এনটিভি ইউরোপের সাথে। সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ইউর ফিনান্স উইথ মহিম তানজিব অনুষ্ঠানে। আর আপনারা যদি মহিম তানজিব সাথে কথা বলতে চান, তাহলে আমাদের স্টুডিও নাম্বারে, যেটা স্ক্রিনে দেখানো একটি নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আর এছাড়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যেটা স্ক্রিনে আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ব্যক্তিগতভাবে মহিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলে যাচ্ছি মহিম ভাইয়ের কাছে আবারও, যে আমরা অনেকগুলো প্রশ্ন করছিলাম, অনেকগুলো প্রশ্নের উত্তর পাচ্ছিলাম। তো একটু আগে যে আমরা বললাম যে রিপেমেন্ট এবং ইন্টারেস্ট অনলির মধ্যে পার্থক্যটা আমরা জানলাম। তো এক্ষেত্রে নতুন যে ল্যান্ডলর্ডরা আছে, তো সাধারণত তারা কি টাইপের ভুল করে থাকে? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নতুন ল্যান্ডলর্ডরা, যা আমার অভিজ্ঞতায় যে আমি দেখেছি যে অনেকেই কস্টটাকে ঠিকমতো এস্টিমেট করতে পারেন না। আপনার বাই টু লেট প্রপার্টিতে কিন্তু অনেক ধরনের অ্যাসোসিয়েটেড কস্ট আছে, যেমন স্টাম্প ডিউটি একটা বিগ কস্ট, এটা অনেকেই বাজেটের মধ্যে রাখেন না। তাছাড়া আপনি যখন একটা প্রপার্টি কিনবেন, ওইটা তো আপ টু দ্য স্ট্যান্ডার্ড নাও হতে পারে, ঠিক আছে? তখন এটাকে মানে রিফারবিশ করা লাগতে পারে। এই কস্টটা অনেকেরই বাজেটে থাকে না, আমি দেখেছি যে ওনারা স্ট্রাগল করেন। এছাড়া আপনার লিগ্যাল অব্লিগেশন আছে অ্যাজ এ ল্যান্ডলর্ড, আপনাকে গ্যাস সেফটি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, আপনার ইলেকট্রিক্যাল সেফটি সার্টিফিকেট করাতে হবে, ইপিসি থাকতে হবে। এখন তো যদি আপনার প্রপার্টি যদি ইপিসি রেটিং আপ টু এ সার্টেন হাইট না হয়, ল্যান্ডাররা কিন্তু মর্গেজও দিবে না। আমাদের একজন কলার আছে, তার সাথে একটু কথা বলি।
দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম বলে আপনার প্রশ্ন করুন মহিম ভাইয়ের কাছে। জি, আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? মনে হয় লাইনটা আমাদের কেটে গেছে, তো আমরা কন্টিনিউ করি। নো প্রবলেম। তো যে এই যে লিগ্যাল অব্লিগেশন যেগুলো আছে, একটা প্রপার্টিকে কিন্তু আপ টু দ্য স্ট্যান্ডার্ড রাখা ল্যান্ডলর্ডের দায়িত্ব। এটা অনেকেই মানে চিন্তা করেন না বা মাথায় রাখেন না। আজকাল কিন্তু আইন অনেক পরিবর্তন হয়ে গেছে। যে ল্যান্ডলর্ড আপনাদের কিন্তু অনেক দায়িত্ব আছে। আগে যেরকম ছিল যে প্রপার্টি অনেকেই মনে করতেন একটা প্যাসিভ মনে হয় ইনকামের সোর্স, আমি একটা বাড়ি কিনে ফেলবো আর কাউকে ভাড়া দিব, আমরা রেন্টাল ইনকাম পেয়ে যাব। এটা কিন্তু এরকম না। এখন ল্যান্ডলর্ড বা আপনার যে প্রপার্টি বিজনেসটা অনেকের ক্ষেত্রে এটা কিন্তু ফুল টাইম বিজনেস। তো এই জন্য এই ব্যাপারে সচেতন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। না হলে কিন্তু ল্যান্ডলর্ডরা আমি দেখেছি যে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আইনগত দিক থেকে। আরেকটা ভুল যেটা আমি দেখেছি যে করে থাকেন ওনারা, ওভার এস্টিমেটেড রেন্টাল ইনকাম। যেমন মনে করেন অনেকের অ্যাম্বিশন থাকে ওভার অ্যাম্বিশন বা ওভার এনথুজিয়াস্টিক হয়ে ওনারা মনে করেন যে আমি বাড়িটা কিনে ফেলবো, আমি এক্স অ্যামাউন্ট অফ রেন্ট পাবো মান্থলি। কিন্তু দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যে রেন্টাল ইনকামটা হয়তো কম আসছে। ঠিক আছে। আরেকটা ব্যাপার, ওই যে বাজেটের কথাটা বললাম, আপনার যে বাড়ি একটা কিনে ফেললে যে ওইখানে সবসময় ভাড়াটিয়া থাকবে এমন কিন্তু কথা না। অনেক সময় যে মানে ভাড়াটিয়া নাও থাকতে পারে, আপনার 1 বছরের মধ্যে এমটি থাকতে পারে, হ্যাঁ, রক্ষণাবেক্ষণের একটা বিষয় আছে। এবং অনেক সময় এটাও হয় দুঃখজনক হলেও যে ভাড়াটিয়া কোনো কারণে ভাড়া দিতে পারছে না বা দিতে চাচ্ছে না। হ্যাঁ, এখন ওই সমস্ত ক্ষেত্র কিন্তু মাথায় রেখে ল্যান্ডলর্ডদেরকে প্রপার্টি ইনভেস্টমেন্টে আসতে হবে। ইটস নট ইজি, ইটস রিওয়ার্ডিং, রিস্ক তো থেকেই যায়, কিন্তু এই সমস্ত প্ল্যানগুলো আগে থেকে করতে হবে যে আমাকে যদি এই সিচুয়েশনে যদি আমি পড়ি তাহলে আমি কিভাবে আমি এটার মোকাবেলা করব, এটা কিন্তু আগেই প্ল্যান করতে হবে। দর্শক আপনারা অনেকেই আমাকে কিন্তু মোবাইলে কল দিচ্ছেন। এখন মোবাইলে কল দিয়ে এখন পাওয়া যাবে না আমাকে, আপনারা মেসেজ পাঠান দয়া করে, আমি ইনশাল্লাহ আপনার অনুষ্ঠানের পরে আমি উত্তর দিতে চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু সরাসরি কথা বলতে পারেন মহিম তানজিব ভাইয়ের সাথে। আপনারা যদি সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের স্টুডিওর একটি নাম্বার আছে যেটা আমাদের স্ক্রিনে আছে, সেই স্ক্রিনের নাম্বারটিতে আপনারা সরাসরি ফোন করে তার সাথে কিন্তু কথা বলতে পারেন। তার ব্যক্তিগত নাম্বারে এখন নয়, আপনি এই অনুষ্ঠানের পরে আপনি তাকে মেসেজ করতে পারেন, অবশ্যই তিনি সেই SMS এর অ্যান্সার দেবেন। তো ভাইয়া, আসলে 2025 সালে যদি কেউ বাই টু লেট এইটা করতে চায়, মর্গেজটা করতে চায়, তাহলে তার জন্য আপনার পরামর্শটা কি? হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন। সবচেয়ে নাম্বার 1 যে অ্যাডভাইসটা আমার থাকবে বা পরামর্শটা থাকবে সেটা হচ্ছে ডু ইউর রিসার্চ। রিসার্চ ইজ দ্য কি। আপনার কোন এরিয়াতে আপনি কিনবেন, কি ধরনের প্রপার্টি কিনবেন, কি ধরনের টেনেন্ট আপনি হ্যান্ডেল করতে আপনি অভ্যস্ত বা কী ধরনের আপনি কমফোর্টেবল ফিল করবেন, এই সমস্ত রিসার্চ করতে হবে আগে থেকে। লিগ্যাল অব্লিগেশনগুলো জানতে হবে, আমার কি কি লাগবে, কি লাইসেন্স লাগবে কিনা। অনেক এরিয়া আছে এখন প্রপার্টি আপনার ভাড়া দিতে হলে কাউন্সিলের লোকাল অথরিটির কাছে কিন্তু লাইসেন্স নিতে হয়, কোন এরিয়া এরকম আছে, এগুলো জানতে হবে। আপনার আগে থেকে মর্গেজ অ্যাডভাইজার বা প্রফেশনাল যারা আছেন, আপনি যদি বিগ টাইম ইনভেস্টমেন্টে আসতে চান, মনে করেন মাল্টিপল প্রপার্টি কিনতে চান, প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার অথবা আপনার অ্যাকাউন্টেন্টের সাথে বসে ভালোভাবে কথা বলে প্ল্যান করে নেন। এবং ফিউচার যে ট্যাক্স ইমপ্লিকেশন আপনার আসতে পারে সেই ব্যাপারে একটা ক্লিয়ার একটা ধারণা নিয়ে আপনি যদি প্রপার্টি ইনভেস্টমেন্টে অগ্রসর হন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন। অ্যান্ড থিঙ্ক লং টার্ম। প্রপার্টি কিন্তু আপনার, হ্যাঁ, প্রপার্টি শর্ট টার্ম ইনভেস্টমেন্টও করা যায়। শর্ট টার্ম প্রপার্টি ইনভেস্টমেন্ট বা ওই ব্যাপারে হয়তো আমরা অন্য এক সময় অন্য কোনো প্রোগ্রামে আমরা হয়তো অন্য এপিসোডে আমরা কথা বলবো। আজকে আমরা যেহেতু বাই টু লেট নিয়ে কথা বলছি, বাই টু লেট প্রপার্টিজ আর নর্মালি
আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট। এটা আমি আজকে কিনলাম প্রপার্টি 200,000 দিয়ে, কালকে এটার দাম 400,000 হয়ে যাবে এবং আমি মানে প্রফিটেবল হয়ে যাব, এটা কিন্তু না। এটা লং টার্ম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো হ্যাভ এ লং টার্ম স্ট্র্যাটেজি, এটা আমি বলবো আর কি। মানে আপনার লাভ এবং লসের হিসাব রেখে এটা ইজ এ বিজনেস। সো এনি বিজনেসে যদি আপনি প্ল্যান, প্রিপারেশন, রিসার্চ না করে যদি আপনি নামেন, আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। প্রপার্টি ইনভেস্টমেন্টে অনেকেই ইটস এ লুক্রেটিভ ইনভেস্টমেন্ট, রাইট? কিন্তু যদি আপনি রিসার্চ না করে আসেন, প্ল্যান, প্রোগ্রাম, প্রিপারেশন না নিয়ে আসেন, ক্ষতি যখন হয় প্রপার্টিতে অনেক বড় ক্ষতি হয় কিন্তু। তো এই জন্য মানে জাস্ট বি কশাস অ্যান্ড আপনার প্ল্যান, প্রোগ্রাম, প্রিপারেশন নিয়ে নামা উচিত। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে বাই টু লেট মর্গেজের যে ঋণদাতারা কিভাবে আসলে ব্যক্তিগত আয় বিবেচনা করে এবং বেতন আসলে কি এটার ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ কিনা, মানে যারা কিনতে চাচ্ছে যে কেউ কি কিনতে পারে কিনা? হ্যাঁ, টু এ সার্টেন এক্সটেন্ট। আমরা আগে কথা বলেছি এই ব্যাপারে, যে আমরা বলেছি যে আপনার রেন্টাল ইনকামের উপরই মেইনলি, কথাটা ঠিক, রেন্টাল ইনকামের উপরই মেইনলি অ্যাসেস করে। বাট এরকমও দেখা যাচ্ছে পার্সোনাল ইনকামও কিন্তু একটা এফেক্ট করতে পারে। যেমন মনে করেন আপনি কোনো ল্যান্ডার আছে যারা চায় যে আমাদের ল্যান্ডলর্ডদের একটা মিনিমাম ইনকাম থাকুক। যেমন অনেক ল্যান্ডার আছে মিনিমাম 25,000 বা 30,000 তারা চায় যে পার্সোনাল ইনকাম, অন্য আদার এমপ্লয়মেন্ট ইনকাম থাকুক বা ব্যবসা থেকে থাকুক। যদি এটা মিনিমাম না থাকে তারা কিন্তু ওই অ্যাপ্লিক্যান্টকে মর্গেজ অ্যালাউ করে না, এরকম কিন্তু ল্যান্ডার আছে। সো এটা একটা এফেক্ট ফেলতে পারে ইফ আমাদের ক্লায়েন্টদের যদি 25-30,000 পাউন্ড ইয়ারলি ইনকাম থাকে, ওইটা ওনাদের মানে দে উইল হ্যাভ মোর ডোর ওপেন্স টু দেম, ঠিক আছে? তো ওনারা মর্গেজ পাবেন আরও বেশি ল্যান্ডার থেকে। কিন্তু দিস ইজ নট অল। আপনার মিনিমাম ইনকাম, অনেক ল্যান্ডার আছে এরকম যে মিনিমাম ইনকামের কোনো রিকোয়ারমেন্ট নাই। আপনার 5-10 হাজার যদি ইনকাম থাকে বছরে, আপনি ডিপোজিট 25,000 পাউন্ড ম্যানেজ করতে পারলে, 25% ম্যানেজ করতে পারলে আপনি বাই টু লেট প্রপার্টি কিনতে পারবেন বা ইনভেস্টমেন্টে যেতে পারবেন। সো দুইটাই ঠিক। আরেকটা জিনিস আমি বলতে চাই এখানে, যে আপনার প্রশ্ন ছিল এরকম যে রেন্টাল ইনকাম, পার্সোনাল ইনকাম বাই টু লেট ইনভেস্টমেন্টে কোনো এফেক্ট করে কিনা। আরেকটা ক্ষেত্রে এটা এফেক্ট করতে পারে, যে অনেকে আছে যে উনি এই বাই টু লেট প্রপার্টিটা কিনতে চায় লেট দেওয়ার জন্য, বাট এটার ইনকামটা মানে রেন্টাল ইনকামটাও তো হাই না, ঠিক আছে? তখন যেহেতু রেন্টাল ইনকামটা যে স্ট্রেস রেটটা কাভার করছে না ঠিক মতো, তখন কোনো ল্যান্ডার আছে যে অ্যাপ্লিক্যান্টের পার্সোনাল ইনকাম তারা দেখবে যে পার্সোনাল ইনকাম হাই আছে কিনা। তখন আমরা ওরা এটাকে বলে টপ স্লাইসিং, ঠিক আছে? যে রেন্টাল ইনকামের উপরে। আমাদের একটা দর্শক, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। অবশ্যই আমাদের একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আসসালামু আলাইকুম। জি, আপনার নাম বলে আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সত্যি মুরাদ কইরাম পাঞ্জি ভাই, আমি কইরা বলছিলাম আজকে। জি, হোকাসেন ভাই। আমার যে সার্ভেয়ারে হইছে আমার প্রপার্টিটা আমি চিন্তা করতাম না, এটা এই সমস্যাটা কিছু নেই। জি, ব্যাংকে তাই ওই বিক্রি করে কইতে পারেন। আমার তো বের তো আগে ফ্যামিলি আছে, বড় ফ্যামিলি বেশি বেশি রাখবো। জি, তো আমার কাছে লাগের ও বেচারা হয়তো বেশি ব্যাট দেখিয়া মনে হরছেন হেইচমো সেট আপ। আপনি আপনার যদি অ্যাডভাইজারের আনি যোগাযোগ করেন নাই এবং আপনারা অ্যাপিল করেন, আমার মনে হয় একটা সমাধানও যাইতে পারবা, ঠিক আছে? আমি আমার 2 বছর কাজ করতে গেছি আজ আমার ব্যবস্থা। আপনি ব্যস্ত হইব না নি, আপনি যদি ও যে আপনার অ্যাডভাইজারে দিয়া একটা আপিল করাইন, আমার মনে হয় একটা সমাধান দিব তারা। আচ্ছা, কারণ এখানে তো কোনো আমি দেখলাম না আপনার ফায়ার ডোরও নাই, ফায়ার অ্যালার্মও নাই, ঠিক আছে? তাই সন্দেহ থাকে কইরা বা আই ডোন্ট নো তার কাছে আর কোনো ইনফরমেশন আছে কিনা। আমার মনে হয় আপনি আর একটু আগাইলে মাতলে বুঝতে পারবা। আচ্ছা, ভালো থাকুক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, তো এই যে টপ স্লাইসিং এর ব্যাপারটা বলছিলাম, যে কারো যদি ইনকাম হাই, রেন্টাল ইনকাম যদি হাই এনাফ না থাকে, যাহা দেখা যাচ্ছে যে স্ট্রেস রেটের ব্যাপারটা আমরা আগে বললাম, ওইটা এনাফ না। এখন একজন লোক কেন কিনবে একটা বাই টু লেট প্রপার্টি যদি রেন্টাল ইনকাম হাই না থাকে? এটা তো প্রফিটেবল না তার জন্য, ঠিক আছে? এটা অনেক সময় হতে পারে, যেমন অনেকে আমি দেখেছি আমার অভিজ্ঞতায় যে ওনার নেক্সট ডোর খালি হয়ে গেছে, এখন ওনার ইচ্ছা যে আরেকটা ফোন আসছে, ইন্টারাপ্ট করি।
সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখছেন ইউর ফিনান্স উইথ মহিম তানজিব অনুষ্ঠানে। আমাদের আরেকজন দর্শক আমাদেরকে ফোন করেছেন। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ জি, আপনি আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে স্ট্যাম্প ডিউটির ব্যাপারে। আমি একটা প্রপার্টি কিনলাম, মানে বাইকে যেতে লাগে, এখন স্ট্যাম্প ডিউটি আমি দিতেছি। প্রপার্টি প্রাইস হচ্ছে 165,000 ইন বার্মিংহাম। তো স্ট্যাম্প ডিউটি দিতেছি আমি নিয়ারলি 9,000। জি, তাহলে ওই স্ট্যাম্প ডিউটি আমি কি ফেরত পাইব বা কোনো ট্রানজাকশনে ক্লেম ব্যাক ও জি না, জি না, এটা স্ট্যাম্প ডিউটি আপনার গভর্নমেন্ট ট্যাক্স নাই। এটা মানে কিনবার সময় আপনার একটা ট্যাক্স দেওয়া লাগে সরকারে আর কি। তো ওটা এটা ক্লেম ব্যাক করার কোনো সুযোগ নাই। কিছু কিছু আপনার আছে, মনে করো আপনার অ্যাকাউন্টেন্টের লগে যদি আপনি এই ব্যাপারে আলাপ করেন, কিছু কিছু জিনিস ক্লেম করা যায়, প্লান্ট মেশিনারি ওটা তারা আপনারে কইবা যদি কোনো অপরচুনিটি থাকেই তে কিছু কিছু জিনিস। বাট ওভারঅল আপনি স্ট্যাম্প ডিউটি যেটা, এটা একটা ট্যাক্স। মনে করো আমরা ভিএটি দেই না নি কিছু কিনতে গেলে, এটা তো দিলাইলে আর ফেরত মানে এজ এ কনজিউমার ক্রেতা হিসাবে এটা ফেরত ও ধরনেরও মনে করো এটা দিলাইলে আর ফেরত পাওয়া যাইতো না। এটা মানে আপনার দেওয়া যদি আপনার উপরে এনানি করা হয়, তো এটা আপনি দিলে এটা মানে এটা গভর্নমেন্ট ট্যাক্স, এটা দেওয়াও লাগে। জি শিওর খোকা। আমি কিটা কোম্পানি করতে পারবনি, আমার গড় লাগে কি না সোল ট্রেড মানে আপনি জিজ্ঞাসা চাইরা যে কোম্পানি করিয়া লিমিটেড কোম্পানির আন্ডারে প্রপার্টি লইতা পারবা কিনা? জি জি অবশ্যই পারবা। জি জি অবশ্যই। আচ্ছা, সোল ট্রেডার করলে ভালো হইব বা লিমিটেড কোম্পানি করলে ভালো হইব, এটা ডিপেন্ড করব আপনার পার্সোনাল সার্কামস্ট্যান্সেসের উপরে ভাইয়া। ঠিক আছে, আপনার পার্সোনাল ট্যাক্স পজিশনের উপরে, আপনার ফিউচার প্ল্যানের উপরে। আমার মনে হয় এই ব্যাপারে যদি চাইন আমরা লগে যোগাযোগ করতে পার্সোনাল নাম্বারে পারবা, অথবা আপনার লোকাল কোনো অ্যাডভাইজার অথবা অ্যাকাউন্টেন্টের লগে আলোচনা করলে বিষয়টা লইয়া যে আপনার কারেন্ট সিচুয়েশন কিতা, আপনার ফিউচার প্ল্যান কিতা এবং আপনার কারেন্ট ট্যাক্স পজিশন কিতা, এগুলা সম্পূর্ণ অ্যাসেস করিয়া তো একজনে অ্যাডভাইস দিতে পারবো। এখন আমি আপনারে তো পার্সোনাল কোয়েশ্চন অত বেশি জিজ্ঞাইতাম পারতাম না লাইভ টিভি, তো কারণে এই ব্যাপারে আমি অ্যাডভাইস না দেওয়া বেস্ট হইব। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর কল। দেখতে থাকুক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক, আপনারা কিন্তু ইচ্ছা করলে মহিম তানজিবের সাথে কথা বলতে পারেন। তিনি কিন্তু স্টুডিওতে উপস্থিত আছেন। বাই টু লেট প্রপার্টি যদি আপনারা কিনতে চান, সেক্ষেত্রে অনেক রকম কিন্তু কোশ্চেন থাকে মনের মধ্যে, সেটা আপনারা করতে পারেন। আর এছাড়া কিন্তু আমাদের স্ক্রিনে একটি নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা তাকে SMS করতে পারেন। SMS এই আমাদের অনুষ্ঠানের পরেই কিন্তু প্রতিটা SMS এর অ্যান্সার কিন্তু তিনি আপনাদেরকে দেবেন। চলে যাচ্ছি মহিম ভাইয়ের কাছে আবারও, যে আমরা কিন্তু যেই মানে ইয়াটার মধ্যে ছিলাম, মানে প্রশ্নের মধ্যে ছিলাম, প্রশ্নটা ছিল হচ্ছে যে বেতন কি আসলে গুরুত্বপূর্ণ? হ্যাঁ হ্যাঁ, তো আমি অনেক কিছু বলে ফেলেছি অলরেডি। এই যে টপ স্লাইসিং এর ব্যাপারটা আমি বুঝাতে যাচ্ছিলাম, কারণ এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। যে আমি বলছিলাম যে হয়তো কী কারণে একজন রেন্টাল ইনকাম কম হচ্ছে তারপরে ওই বাই টু লেট কিনবেন, হয়তো এরকম হতে পারে ওনার নেক্সট ডোর খালি হয়েছে, এখন উনি চান না যে হঠাৎ কেউ একজন এসে ওনার নেক্সট ডোরে ঢুকে যাক। দে ওয়ান্ট টু কন্ট্রোল হু কামস ইন এন্ড হু গোজ আউট অফ দিস প্রপার্টি। সো এই জন্য হয়তো তারা এই প্রপার্টিটা কিনতে পারেন, কিন্তু ইনকামটা এনাফ না। তখন দেখবে যে তাদের ইনকাম, পার্সোনাল ইনকাম, রেন্টাল ইনকামটা এনাফ না থাকলে তখন দেখবে পার্সোনাল ইনকাম এনাফ আছে কিনা। যদি পার্সোনাল ইনকাম থাকে এবং ওনাদের ডিসপোজেবল ইনকাম থাকে, ওইটা কিন্তু ওই যে মর্গেজ পেতে সাহায্য করবে। না হলে তো আপনার মর্গেজ পাওয়া যাবে না, যেহেতু রেন্টাল ইনকাম কম। তো এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পার্সোনাল ইনকামটা একটা ইম্প্যাক্ট করতে পারে। ঠিক আছে, যদিও এসেনশিয়াল না, কিন্তু পার্সোনাল হাই ইনকাম থাকলে এটা ওনাদের জন্য সুবিধা হয়। এইটাই আমি বলতে চাচ্ছিলাম আর কি। আপনার প্রশ্নের প্রেক্ষিতে বলি যে আসলে ভাড়াটিয়া যদি ভাড়া না দেয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে মর্গেজ কিভাবে দিতে পারবে, বা এই জন্য কিন্তু আসলে কি অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমি কিন্তু আমরা প্রফেশনাল কারণে অনেকের কাছ থেকে অনেক কল পাই, এবং ওয়ান অফ দ্য কল তারা যে ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করেন যে
ভাই আমার তো টেনেন্ট মর্গেজ রেন্ট দেয়নি, এই জন্য আমি মর্গেজও পে করিনি। মর্গেজ আপনার টেনেন্ট আপনাকে রেন্ট পে করুক আর না করুক, মর্গেজ দিতে হবে, না থাকলেও দিতে হবে, আপনাকে মর্গেজটা কিন্তু পে করেই যেতে হবে। সেক্ষেত্রে যদি একটা মানে মিস হয় সেক্ষেত্রে কি হবে? এটা সমস্যা, বিরাট সমস্যা, ওনাদের ক্রেডিট রেকর্ড রুইন হয়ে যাবে। মানে লেন্ডাররা মানে যদি ওনার এই মর্গেজ ডিফল্ট হয়, একটা যদি মিস হয়, এটাকে আমরা বলি ডিফল্ট, না মর্গেজ মিস পেমেন্ট, ওইটা হলে মর্গেজ আর কোনো লেন্ডার মর্গেজ দিবে না। সো এই জন্য এই ব্যাপারে খুবই সাবধান। আপনার এই যে আগে আমরা বললাম যে প্ল্যান প্রিপারেশন, আগে সব কিছু যাচাই বাছাই করে আপনারা এই ল্যান্ডলর্ড হবেন বা আপনারা প্রপার্টি ইনভেস্টমেন্টে আসবেন। যদি মর্গেজ এই রেন্ট পেমেন্ট নাও করে ভাড়াটি, আপনাকে কিন্তু মর্গেজ দিয়ে যেতে হবে। যদি না দেন আপনার ক্রেডিট রেকর্ড শেষ হয়ে যাবে, মানে এটা আর মানে কোনো ল্যান্ডারই কোনো লোনই আপনাকে দিবে না। এখন এই ব্যাপারে আপনার কি পদক্ষেপ নিতে পারেন, কি ব্যাকআপ প্ল্যান আপনার থাকতে পারে? এখন কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই সহজ। এখন ইন্স্যুরেন্স কিন্তু আছে। ইন্স্যুরেন্স এজ এ ল্যান্ডলর্ড আপনি ইন্স্যুরেন্স কিনতে পারেন, যে ঘর বাড়ি আপনার যদি কিছু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, ফায়ার, এই সেই, আপনার তোরা এটা ইয়ে করে দিবে রিপেয়ার করার পর। কিন্তু এরকমও আছে ইন্স্যুরেন্সে যে আপনার যদি ভাড়াটিয়া না দেয়, ভাড়া আপনার যদি টেনেন্ট না দেয়, ভাড়াটাও তারা দিবে। সো এইটা যদি ওনারা অ্যাড করেন তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে অনেকেই সামান্য কিছু পয়সা সেভ করার জন্য ইন্স্যুরেন্সটা করেন না, এই ইন্স্যুরেন্সটা করেন না, অনেকে আবার ইন্স্যুরেন্স করলেও এটা অ্যাড করেন না। ঠিক আছে, ওনারা যদি ইন্স্যুরেন্স একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইন্স্যুরেন্স আমরা কেন নেই? আমাদের আরেকজন দর্শক আছেন, আমাদের একটু ইন্টারাপ্ট করি। অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, শুনতে পাচ্ছেন আমাদের? আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। প্রশ্নটা হলো যে আমার বয়স হয়ে গেছে প্রায় 60। জি। আমার আরেকটা প্রপার্টি আছে, রেন্ট ইনকামে আছে, একটাতে থাকে। আমি কি আরেকটা লইতে পারবো বাড়ি? অবশ্যই পারবা। আপনার এইজ এটা কোনো বিগ ফ্যাক্টর নাই, বাই টু লেট ইনভেস্টমেন্টও লাগি। আপনার অবশ্যই আপনি পারবা, আপনি একটা না আরও বেশি লইতে পারবা। সো কোনো সমস্যা নাই। আপনার এইজ 60 ইজ নট নট এ বিগ প্রবলেম। ইনফ্যাক্ট দেখা যায় যে যারা ম্যাচিওর আছেন আপনার লাখান 50, 60, 70, তারাও বেশি ইনভেস্টার। আসলে তার কাছেও টাকা পয়সা বেশি থাকে আপনার ইনভেস্ট করবার লাগি। হয়তো আপনারা দীর্ঘদিন ধরে সেভ করছেন এইজ ব্র্যাকেটের মানুষ বলতে। সুতরাং মোস্ট ইনভেস্টার্স আর ইনফ্যাক্ট আপনি যে এইজ হইলা ও এইজ ব্র্যাকেটও। সো আপনার কোনো প্রবলেম হইতো না, ইনভেস্ট করতে পারবা। ডিপোজিট আপনার 25% নর্মালি, 25% 25% ডিপোজিট দিলে আপনি 75% মর্গেজ পাইলি বা ইনশাল্লাহ আপনার যে রেন্টাল ইনকাম এটা ঠিক থাকলে যে তাহলে তো আরো ভালো। জি জি, তাহলে আরো ভালো পাইবা, আপনি কোনো সমস্যা নাই। ঠিক আছে। আমি যদি আপ টু এই যে আরো করে দিন ইনভেস্টমেন্ট আছে, এটা টেক্সট আমি ক্লিয়ার করে দেই। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটা সবও করা উচিত। আপনি খররা খুব ভালো। আপনার এই মর্গেজ মানে খুব ইজিলি দিলেই লেন্ডারে আমার কাছে লাগের হুনিয়া। আমি লেন্ডার নাই, আমি যে বিল্ডিং করে দিই আছে আর ফেসটা হলো দিই। জি, বিল্ডিং সোসাইটি আপনার বেস্ট হইব আপনি যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারের লগে যোগাযোগ করেন। আমার মনে হয় যে তারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইস দিতে পারবো আপনারে। কারণ বিল্ডিং সোসাইটির অনেক আপনার লিমিটেশন আছে, অনেক বাধ্যবাধকতা আছে। বা এক লেন্ডারের কাছে যদি যাই না আপনি, তখন তো তারার কাছে আছে কিনা ইয়েস নো হইয়া দিলাইব নাই নি। বাট আপনি ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারের কাছে গেলে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারে আপনার 100, 200, 300টা লেন্ডার যাচাই বাছাই করিয়ে আপনারে বেস্ট ডিল আনিয়ে দিব। সো ও কারণে আমার মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারের লগে যদি আপনি যোগাযোগ করেন আপনার লাই ভালো হইব। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আপনি আমরা শো দেখরা
শো দেখবা ইনশাআল্লাহ, কল দিবা, আমরা উৎসাহ দিবা। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক আপনাকে। আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে একজন বাড়িওয়ালার কিছু আইনগত দায়িত্ব থাকে, আসলে সেই দায়িত্বটা কি আর ভাড়াটিয়াদের জন্য তাকে আসলে কি কি সরবরাহ করতে হবে? হ্যাঁ, একটু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি ঠিকই বলেছেন। আমরা আগে যেরকম বলছিলাম যে অনেক ল্যান্ডলর্ড আছেন এবং এক্সপিরিয়েন্স ল্যান্ডলর্ডও অনেকেই খেয়াল করেন না যে আইনগত আইন কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। things are getting better, things are getting stricter, but যেহেতু আপনার বাই টু লেট তো একটা অ্যাসেট, তাই না? অনেকেই আছেন, অনেকের মধ্যেই ট্রানজেন্টের কাজ করে যে বাই টু লেট বাসায় আমার সময় নাই এগুলা লুক আফটার করার, তাহলে আপনার বাই টু লেট ইনভেস্টমেন্টে যাওয়াই উচিত না। অ্যাজ এ ল্যান্ডলর্ড আপনার অনেক লিগ্যাল দায়িত্ব আছে। এই যে আগে বললাম যে গ্যাস সেফটি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, আপনার ইলেকট্রিক্যাল সেফটি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এটা কিন্তু একবার করে ফেললাম সারা জীবন এরকম না, এটা প্রত্যেক বছর আপনার এটা লাগে। আপনার কখনো এক্সপায়ার হতে দেয়া যাবে না। যদি তখন কোনো গ্যাসের অ্যাক্সিডেন্ট হয়, কোনো ইলেকট্রিক্যাল আপনি যদি ইকুইপমেন্ট প্রোভাইড করে থাকেন, পার্ট টেস্টিংয়ের একটা ব্যাপার আছে। ইপিসি, আপনার যে ঘর আপনি ভাড়া দিলেন ওইখানে দেখা যাচ্ছে যে মানে রুফ দিয়ে পানি পড়তেছে, অথবা ডাম্প আছে বাসায় আপনার, অথবা আপনার জানালা দিয়ে ডাবল গেজিংটা ঠিক মতো নাই, বাতাস আসছে, এগুলা কিন্তু হিটিং সিস্টেমটা ঠিক নাই, এগুলা কিন্তু ল্যান্ডলর্ড হিসাবে মানে করা যাবে না। ইউ হ্যাভ টু বি অন টপ অফ ইট অ্যান্ড ইউ হ্যাভ টু প্রোভাইড অল দিস, ইটস লাইক এ সার্ভিস, তাই না? টেনেন্টরা হচ্ছে আপনার কাস্টমার, ঠিক আছে? কাস্টমারকে যেরকম আপনি ক্লায়েন্টকে যেরকম সার্ভিস দিবেন, এই টেনেন্টদেরকে এরকম সার্ভিস দিতে হবে। তখন আপনি ভালো টেনেন্ট পাবেন, যে টেনেন্টগুলা সাধারণত আপনার ভাড়া দিবে সময় মতো, ঠিক আছে? আরেকটা ব্যাপার, অনেকেই ভাড়া দিবার সময় অনেক জিনিস খেয়াল করেন না। অনেকেই আছে না ভাড়াটিয়াদের মধ্যে, ইচ্ছা করি তারা আপনি যদি ঠিক মতো প্রফেশনাল টেনেন্ট হন, সব যদি কাগজপত্র আপনি ঠিক রাখেন, আপনি প্রফেশনাল টেনেন্ট পাবেন এবং আপনার প্রফেশনাল টেনেন্টরা আপনার ভাড়াটা কিন্তু সময় মতো দিবে। তো এটা আপনার জন্যই ভালো। অনেক কথা কিন্তু আমরা বললাম, আসলে এত বড় একটা টপিক, এটা আসলে একটু সময় কথা বলে শেষ হয় না। তো আপনাকে ধন্যবাদ, এত চমৎকার করে আমাদের দর্শকদের চলে এসেছি একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। অনেক ধন্যবাদ আপনাকে এনটিভি স্টুডিওতে এসে এত চমৎকারভাবে দর্শকদের আসলে এই অ্যাডভাইসগুলো দেওয়ার জন্য। বাই টু লেট প্রপার্টি ইনভেস্টমেন্ট অনেক সহজ, যদি আপনি একটা সঠিক ফিনান্সিয়াল অ্যাডভান্সের কাছে যান তাহলে। আগামী অনুষ্ঠানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।